হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর যে প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কার্বন জিনিসটা কী, ঠিক আছে? তো প্রথমে কার্বনকে আমরা সাধারণত সি দিয়ে প্রকাশ করি। এই যে কার্বনটা হচ্ছে একটা পরমাণু, ঠিক আছে? অর্থাৎ কার্বন একটা পরমাণু, ঠিক আছে? তো এই যে কার্বন পরমাণু যার অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 6, ঠিক আছে? অর্থাৎ এটা অ্যাটমিক নাম্বার, অর্থাৎ যা তুমি যদি বলতে পারো কি প্রোটনের সংখ্যা কত, তাও 6 সেটা হচ্ছে, বা ইলেকট্রনের সংখ্যা সেটা হচ্ছে কি 6, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা কি বলি, পারমাণবিক ক্রমাঙ্ক। তো এই যে পারমাণবিক ক্রমাঙ্ক রয়েছে সেটা কি, তাহলে এটা সে পিরিয়ডিক টেবিলে আমাদের যে পর্যায় সারণী রয়েছে, পরে উঁচু ক্লাসে গিয়ে দেখবে যে পর্যায় সারণীতে এই 6 নম্বরে স্থান অধিকার করে রয়েছে। অর্থাৎ এর যে প্রোটন সংখ্যাটা রয়েছে, আমরা কি জানি পরমাণু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেছে যে পরমাণুকে ভেঙে আমরা কি পেয়েছিলাম, ইলেকট্রন পেয়েছিলাম, প্রোটন পেয়েছিলাম আর নিউট্রন পেয়েছিলাম, তাই তো? তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এদের মধ্যে একটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা প্রায় সেম থাকে, ঠিক আছে? তো এই যে 6, অর্থাৎ সে তার যে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যা সেটা হচ্ছে কত, 6। আর এই যে অ্যাটমিক মাস হয় সেটা, বা অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর যেটা বলা হয়, সেটা হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে? একটা কার্বনের জন্য 12 গ্রাম, ঠিক আছে? তাহলে এটা কি, আমি কার্বন, এটাকে দেখতে কেমন হয়, সি এটাই, তাই তো? আর দেখতে কেমন হয়, এর বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে, এর বাইরের কক্ষে, যদি আমি এটাকে নিউক্লিয়াস ধরে নিই, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষ, প্রথম কক্ষপথে কতগুলো থাকবে, দেখো প্রথম কক্ষপথে আমরা কি জানি, দুটো থাকে ইলেকট্রন, তাই তো? তারপরে কক্ষে কতগুলো থাকবে, 4টে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 4টে ইলেকট্রন উপস্থিত থাকবে। তো এই যে নিউক্লিয়াসে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাই তো? আর বাইরে থেকে কি, ইলেকট্রন। তো এই যে নিউট্রন এবং প্রোটন, তাহলে দেখো বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে, বাইরের কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে 4খানা ইলেকট্রন রয়েছে, তাই তো? 4টি ইলেকট্রন রয়েছে। এবার আমরা কি জানি যে কোনো একটা পরমাণু সে কী করবে, সে হয় মানে একদম অষ্টপূর্ণ করার চেষ্টা করবে, তাই তো? অর্থাৎ সে সুস্থির হওয়ার জন্য কী হবে, অষ্টপূর্ণ করার চেষ্টা করবে। অর্থাৎ আমরা কি জানি, বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায়, হয় 2টো হতে হবে, নইলে 8টা হতে হবে, তাই তো? তাহলে সে কী হবে, মানে স্থির অবস্থায় বা সুস্থির অবস্থায় আসবে। তাহলে এখানে দেখো 4টে রয়েছে, তাহলে সে কী করবে, প্রথমে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে কত পাবো, 2 আর 4 পাবো, তাই তো? সে হয় 4টা দান করে দেবে বা 4টা সে গ্রহণ করবে। এই জন্য এই যে 4টা ইলেকট্রন দান করে দিবে বা ইলেকট্রন 4টে ইলেকট্রন নিবে, দিয়ে কী করবে, বাইরে কক্ষে অষ্টক পূর্ণ করবে বা 2টো ইলেকট্রন পূর্ণ করবে। এই যে 2টো বা অষ্টক ইলেকট্রন পূর্ণ করছে, অর্থাৎ যখন সে কী করছে, 4টে ইলেকট্রন দান করে দিচ্ছে, তখন তার কক্ষে কতগুলো থাকছে, ছিল 2 আর 4, 4টে ইলেকট্রন কী করলো, দান করে দিল, তাহলে থাকলো কত, 2। তার মানে কি, তার বাইরে কতগুলো ইলেকট্রন থাকলো, অর্থাৎ তার যে কক্ষপথ ছিল সেই কক্ষপথে 2টো ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। এবার সে যদি 4টে ইলেকট্রন নিয়ে নেয় কারোর কাছ থেকে, ধরো না 2 আর 4 আছে, সে 4টে ইলেকট্রন কারোর কাছ থেকে নিল, তাহলে তার কি হবে, 2 8খানা ইলেকট্রন হয়ে যাবে, তাই তো? তাহলে সে বাইরে কক্ষে অষ্টক পূর্ণ করে দেবে, এবং এটা হচ্ছে কি স্টেবল, স্টেবল বা সুস্থির, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে হয় 4টা দিয়ে দিবে বা 4টা নিয়ে নেবে। এই জন্য এর যে যোজ্যতা হয়, যোজ্যতার সংখ্যা, ঠিক আছে, সেটা কত হয়, যোজ্যতা হয় 4, ঠিক আছে? অর্থাৎ 4টে এর যোজ্যতা আমরা দেখতে পাই। তো এই যে কার্বন, এই যে কার্বন নিয়ে আমরা এখন দেখব। তো কার্বন কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমাদেরকে জানতে হবে। তো কার্বন সাধারণত মুক্ত অবস্থায় পাওয়া যায়, আবার যৌগ অবস্থায় পাওয়া যায় বা যুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে? মুক্ত অবস্থায় বলতে গেলে কী পাওয়া যায়, মুক্ত অবস্থা, ঠিক আছে? মুক্ত অবস্থা, তো মুক্ত অবস্থায় বলতে গেলে কি বোঝায়, ও শুধুমাত্র এমন যে সমস্ত কম্পাউন্ডগুলো পাবো, সেই কম্পাউন্ডটা কী হবে, শুধুমাত্র সেই একটাই কার্বন থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন সোনা দেখেছিলাম, সোনাতে কি দেখতে পেয়েছিলাম, যে সোনাতে শুধুমাত্র অন্য কোনো কিছু ভেজাল মেশানো থাকে না, অর্থাৎ অন্য কিছু কম্পাউন্ড মিশ্রিত থাকে না, তাই তো? তাহলে সেটা হচ্ছে কি পিওর। সেম একটা যদি আমি হীরক দেখি বা হিরে দেখি, ঠিক আছে, তাহলে হীরকের যে গঠনটা আছে সেটা শুধুমাত্র কার্বন দিয়েই তৈরি হয়, ঠিক আছে? এই জন্যই শুধুমাত্র একটা কার্বন দিয়ে তৈরি হয়, অর্থাৎ একটা কার্বন নয়, এই কার্বন দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? এর সঙ্গে কী হবে, আর অন্য কোনো কম্পাউন্ড বা অন্য কোনো হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কোনো কিছু যুক্ত হবে না, অর্থাৎ পিওর কার্বন দিয়ে তৈরি হবে, ঠিক আছে? এই জন্যই এটাকে বলা হয় কি, মুক্ত অবস্থায়, ঠিক আছে? অর্থাৎ মুক্ত অবস্থায় আমরা মানে পাচ্ছি এটাকে।
যদি কোনো কম্পাউন্ড বা কোনো একটা যদি মৌল সেটার সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ধরে নাও কার্বনের সঙ্গে কী হলো, অক্সিজেন যুক্ত হয়ে গেল, ঠিক আছে? যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে যেটা পাবো সেটা হবে কি, যুক্ত অবস্থায় কার্বনকে পাবো, ঠিক আছে? যদি কার্বন শুধুমাত্র একাই থাকে, একাই থেকে পুরো কম্পাউন্ডটাকে গঠন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে কার্বনটা যুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে? মানে সেটা কি হচ্ছে, যখন একাই থাকছে তখন সেটা হচ্ছে কি মুক্ত অবস্থায়, আর যখন একসাথে মিক্সচার হয়ে থাকছে তখন সেটাকে বলছি আমরা যুক্ত অবস্থায়। তো এই যে হীরক আছে, তারপরে কি হচ্ছে গ্রাফাইট, আমরা যেটা ব্যবহার করি, ঠিক আছে? গ্রাফাইট, ঠিক আছে? এছাড়া আমরা যেটা দেখতে পাই যে হচ্ছে কি গ্যাস কার্বন বা তোমাদের আরেকটা হয় যেটা হচ্ছে কি কোক, ঠিক আছে? তো এই যে এগুলো কি হচ্ছে, এগুলোকে আমরা মুক্ত অবস্থায় পাই, কার্বনকে সাধারণত মুক্ত অবস্থায় পাই, ঠিক আছে? তো এবার যুক্ত অবস্থায় কী কী, যুক্ত অবস্থায় আমরা কি দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড এটা অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকছে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কি যুক্ত অবস্থায়। তারপরে অনেক সময় আমরা কি দেখি যে গাছ কি বানায়, খাবার বানায়, তাই তো? অর্থাৎ শর্করা জাতীয় খাবার বানায়। তাহলে শর্করা জাতীয় খাবারে কী কী থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। তাহলে C6H12O6 এটা হচ্ছে কি শর্করা জাতীয় খাবার, তাই তো? অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে শর্করা বা শর্করা ও লিপিড জাতীয় খাবারে লিপিড জাতীয় পদার্থের মূল উপাদানগুলি কী কী, ঠিক আছে? মূল উপাদানগুলি কী কী, মূল উপাদানগুলি কী, ঠিক আছে? তখন তোমরা কি অ্যান্সার করবে বলো? দেখো এখানে কি হচ্ছে, এটা কি একটা শর্করা জাতীয় খাবার, তাই তো? অর্থাৎ শর্করা তৈরি হচ্ছে, কে তৈরি করছে, গাছ বানাচ্ছে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন রয়েছে। তাহলে এর মূল তিনটি উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে? অর্থাৎ যেটা দিয়ে ও তৈরি হবে, ঠিক আছে? এরকম তোমাকে যদি বলা হয় কি প্রোটন কী কী দিয়ে তৈরি, মানে প্রোটিন কী কী দিয়ে তৈরি হয়, তাহলে তুমি প্রোটিন কী কী দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কি প্রোটিন, ঠিক আছে? প্রোটিন যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন মিলে একটা প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা কিসে পাচ্ছি, আমরা যুক্ত অবস্থায় পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এগুলো সবগুলোই আমরা কি হচ্ছে, কার্বনটা যুক্ত অবস্থায় থাকছে কারোর না কারোর সাথে, ঠিক আছে? তাহলে সেই জন্য এই জায়গায় বলছি আমরা কি যুক্ত অবস্থায়, মানে কার্বনটাকে আমরা মানে পাচ্ছি। এছাড়া দেখবে কি শামুক বা যে কোনো এর খোলক যেটা তৈরি হয় সেটা কী দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় যে খোলকটা, অর্থাৎ আমি যদি খোলক, শামুকের খোলক, ঠিক আছে? খোলকটা কী দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। এছাড়া আমরা দেখতে পাই যে বেনজিন, ঠিক আছে? অর্থাৎ বেনজিন C6H6 এটা হচ্ছে বেনজিনের সংকেত। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? MgCl CO3 ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো সবগুলোই কি আমাদের যুক্ত অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে এর সঙ্গে কার্বন লেগে আছে, এর সাথেও কার্বন আছে, এর সাথেও কার্বন আছে, ঠিক আছে? তারপরে আমি যখন এটা দেখলাম শর্করা জাতীয় খাবার, তখনও দেখতে পাচ্ছি যে কার্বন যুক্ত আছে। তাহলে এই যে কার্বন যুক্ত অবস্থায় পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি যুক্ত অবস্থায় আমরা কার্বনটাকে আমরা প্রকৃতিতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে কার্বনটা পাচ্ছি, সেই কার্বন একটা মানবদেহে কত পরিমাণে থাকে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ডিএনএ বা আরএনএ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি হচ্ছে, সেগুলোতে আমরা কিন্তু কার্বন পাচ্ছি, ঠিক আছে? ডিএনএ বা আরএনএ এগুলোতে সবে কী থাকে, কার্বন উপস্থিত থাকে, ঠিক আছে? তাহলে অর্থাৎ ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবক্সি নিউক্লিক অ্যাসিড, মানে এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড, এই দুটোই এই যে অ্যাসিডগুলো পাচ্ছি, সেই অ্যাসিডে আমাদের কী থাকছে, আমাদের দেহে থাকছে ডিএনএ, তাই তো? তাহলে এই যে ডিএনএর মধ্যেও কী থাকে, কার্বন থাকে। তো বলছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মানবদেহে মোট ভর যতটা থাকবে, অর্থাৎ তোমার যদি ওজন 50 কেজি হয়, তাহলে তার মধ্যে থেকে কার্বন থাকবে প্রায় 25 কেজি মতো। অর্থাৎ তোমার কাছে 50% কী থাকবে, কার্বন উপস্থিত থাকবে, ঠিক আছে? অর্থাৎ 50% তোমার, অর্থাৎ মানবদেহের যে মোট ভর থাকবে তার 50 ভাগই কী থাকবে, কি কার্বন। অর্থাৎ আমাদের কি পুরো শরীরটা তো ডিএনএ দিয়ে তৈরি, তাহলে আমাদের ডিএনএর মধ্যে কার্বন পাচ্ছি, তারপরে প্রোটিন যেটা পাচ্ছি সেটাতেও কার্বন উপস্থিত থাকছে। তাহলে এই যে এইগুলো পাচ্ছি সেগুলো কী হচ্ছে, 50% কার্বন থাকে, অর্থাৎ আমাদের যে ভর তার 50%ই কার্বন, ঠিক আছে? তো এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন রকমের ধাতুর আকরিক হিসেবে পাওয়া যায়। ধাতুর আকরিক হিসেবে বলতে গেলে যেমন আমাদের চুনাপাথর হয়, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে চুনাপাথরের রাসায়নিক সংকেত কী,
তখন কি বলবে? চুনাপাথর। চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর। তো তোমাদেরকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এমন একটা মানে ধাতুর আকরিকের নাম বলো যেটা হচ্ছে চুনাপাথর, ঠিক আছে? চুনাপাথর কার ধাতুর, মানে এখানে কার আকরিক, ঠিক আছে? অর্থাৎ ধাতুর আকরিক। তাহলে প্রশ্ন কি করবে? প্রশ্ন জিজ্ঞেস করবে যে চুনাপাথর কোন ধাতুর আকরিক? তখন কি বলবে? দেখো এখানে কি লেখা আছে, ক্যালসিয়াম লেখা আছে। ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু, তাহলে ক্যালসিয়ামের আকরিক কি? চুনাপাথর, ঠিক আছে? এরকম ম্যাগনেসিয়ামের আকরিকের নাম বলো। তাহলে ম্যাগনেসিয়ামের আকরিকের হচ্ছে ম্যাগনেসাইট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি Mg, এটা ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে? অর্থাৎ ম্যাগনেসাইট যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর যুক্ত রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলছি? ম্যাগনেসাইট, ঠিক আছে? তাহলে এই যে ম্যাগনেসাইট পাচ্ছি, ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি ধাতু একটা ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের ধাতু হচ্ছে ম্যাগনেসাইট। তাহলে এই যে ধাতুর যে আকরিকটা পাচ্ছি সেটা হচ্ছে কি ম্যাগনেসাইট, ঠিক আছে? তাহলে এই যে ধাতুর আকরিক হিসেবে পাচ্ছি, তারপরে বিভিন্ন রকমের গ্যাস, যেমন আমরা প্রাকৃতিতে কি গোবর গোবর গ্যাসে কি থাকে? গোবর গ্যাসে আমরা দেখেছি যে মিথেন থাকে, তাই তো? তাহলে মিথেনে কি থাকছে? প্রাকৃতিক গ্যাস। গোবর গ্যাসটা হচ্ছে কি একটা প্রাকৃতিক গ্যাস, তাই তো? অর্থাৎ গোবর গ্যাস যেটা তৈরি হচ্ছে মানে ডাং দিয়ে, অর্থাৎ আমাদের যে গরু বা গরুর মলগুলোকে আমাদেরকে কাজে লাগিয়ে কী করা হয়? মিথেন গ্যাস তৈরি করা হয় বা প্রাকৃতিক গ্যাস বা বায়োগ্যাস তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে এই যে প্রাকৃতিক গ্যাস তৈরি করা হচ্ছে, সেই প্রাকৃতিক গ্যাসে কী থাকে? মিথেন থাকে। তাহলে এই যে মিথেনের সঙ্গে কী যুক্ত আছে? দেখো কার্বন যুক্ত হয়ে আমাদের কী তৈরি করছে? প্রাকৃতিক গ্যাস তৈরি করছে, তাই তো? তাহলে এই যে প্রাকৃতিক গ্যাস, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, ঠিক আছে? অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এটা হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, মূল উপাদানটি লেখো। তাহলে আমরা কি দেখলাম? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? এটাকে বাংলায় লিখে নেবে মিথেন। তাহলে এটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক গ্যাস পাবে, যে কোনো প্রাকৃতিক গ্যাস যদি দেখো তাহলে তার মধ্যে কি উপস্থিত থাকবে? মিথেন উপস্থিত থাকবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি আমরা কিভাবে পাচ্ছি কার্বনকে? মুক্ত অবস্থায় পাচ্ছি, যেমন হিরো, গ্রাফাইট, গ্যাস কার্বন, কোক ইত্যাদি হিসাবে। তারপরে আমরা কি পাচ্ছি? যুক্ত অবস্থায় পাচ্ছি, যেমন এখানে আমরা ধাতুর আকরিক হিসেবে পাচ্ছি ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তারপরে গোবর গ্যাসে পাচ্ছি আমরা কি, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটা গোবর গ্যাস। গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? এখানে আমাদের কার্বন লেগে থাকছে। তারপরে আমরা কি দেখলাম যে ডিএনএ, আরএনএ, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকমের সমকার খোলক, সেগুলোতে কি থাকছে? কার্বন যুক্ত হয়ে থাকছে, ঠিক আছে? অর্থাৎ সমকার খোলকে যেটা থাকে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে এই যে এগুলোতে আমরা কি পাচ্ছি? কার্বনটাকে পাচ্ছি। আর কার্বন কি সেটা তো তোমরা বুঝতেই পারলে। তাহলে এরপরে আসবো যে কার্বন চক্র। এই যে কার্বনটা আমরা যুক্ত অবস্থায় থাকছে, অর্থাৎ আমরা যখন কি করছি, গাছ কি করছে? খাবার বানাচ্ছে, তাই তো? খাবার বানাচ্ছে কি করে? কার্বন ডাইঅক্সাইড প্লাস জলকে কাজে লাগিয়ে কি তৈরি করছে? আমাদের শর্করা জাতীয় খাবার বানাচ্ছে, ঠিক আছে? C6H12O6 প্লাস O2। তাহলে এই যে তৈরি করছে খাবারটা, তাই তো? তাহলে কি হচ্ছে? আমার এখান থেকে কি হচ্ছে? আমি খাবার পাচ্ছি কিন্তু কার্বনটা আমার কাজে লেগে যাচ্ছে। তাহলে এই যে কার্বনটা একসময় কি হতো? শেষ হয়ে যেত, তাই তো? অর্থাৎ আমার এইখানে যে কার্বনটা ছিল সেই কার্বনটা কি হচ্ছে? শর্করা জাতীয় খাবার মানে তৈরি হচ্ছে। সেই খাবারটা কি হচ্ছে? আমরা গ্রহণ করছি। সেই গ্রহণ করলে পরে কি হবে? এক সময় কার্বনটা ফুরিয়ে যাবে। তাহলে এই যে ফুরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি করলে পরে বা আমাদের এই যে এতদিন ধরে আমাদের পৃথিবীতে রয়েছি বা পৃথিবী চলছে এতদিন ধরে, তাহলে কি হচ্ছে? কার্বনটা তো একসময় শেষ হয়ে যেত, কিন্তু শেষ কেন হচ্ছে না? তাহলে এই যে প্রকৃতি থেকে আমরা কি করছি? কার্বনটাকে যখন আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি বা খাদ্য হিসাবে পাচ্ছি, কার্বনটাকে কাজে লাগিয়ে গাছ যখন শর্করা জাতীয় খাবার বানাচ্ছে, সেই খাবারটা যখন আমাদের খাচ্ছি বা আমাদের শরীরের উপকারে লাগছে, তখন কি হচ্ছে? সেই কার্বনটাকে আমরা গ্রহণ করছি। তারপরে আমাদের শরীরে কি হচ্ছে? শ্বসন প্রক্রিয়া ঘটে, ঠিক আছে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আবার আমরা কি করি? কার্বনটাকে ফেরত দিয়ে দিই। শ্বসন প্রক্রিয়া বলতে গেলে কি বোঝায়? যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, ঠিক আছে? তাহলে সেই যার দিয়ে হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইড আমরা কি করছি? প্রথমে আমরা কি নিই না? অক্সিজেন নিচ্ছি। অক্সিজেন নেওয়ার পরে আমরা কি করছি? কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে শ্বসন প্রক্রিয়া,
সেগুলোর সাহায্যে আমরা কী করছি, মানে পরিবেশে আমরা কার্বনটাকে আবার ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে এই যে পরিবেশ থেকে মানবদেহ, মানবদেহ থেকে পরিবেশ, ঠিক আছে, অর্থাৎ পরিবেশ থেকে কী হচ্ছে, জীবদেহে পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ জীবদেহের এটা কাজে লাগছে, আবার জীবদেহ থেকে কী হচ্ছে, আবার পরিবেশে ফেরত আসছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এইভাবে যে কার্বনের যে চক্র, সেই চক্রটাকে কী বলা হয়, কার্বন চক্র বলা হয়, ঠিক আছে। অর্থাৎ পরিবেশ থেকে কী হচ্ছে, পরিবেশ থেকে জীবদেহ বা মানবদেহ, আবার কী হচ্ছে, জীবদেহ থেকে পরিবেশে, ঠিক আছে। এই যে চক্র, অর্থাৎ এই চক্র বলতে গেলে কী বোঝায়, একটা চক্র, ঠিক আছে, একটা সাইকেল, ঠিক আছে। তাহলে এই যে সার্কেলটা কী হচ্ছে, একটা চক্রাকারে ঘুরছে, ঠিক আছে। তাহলে এই যে চক্র, অর্থাৎ একবার শেষ হচ্ছে আবার সে তৈরি হচ্ছে। তাহলে এই যে যদি তৈরি নাও হতো তাহলে কী হতো, একসময় শেষ হয়ে যেত, কিন্তু চক্র তো ঘুরছেই, ঠিক আছে। অর্থাৎ কী হচ্ছে, কার্বনটা গ্রহণ করছি, আবার তো কার্বনটাকে আমরা ফেরত দিচ্ছি। সেই জন্যই কী হচ্ছে, এই কার্বন চক্রটা ঘুরছে এবং কার্বন পৃথিবীতে নিঃশেষিত হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এই যে কার্বনের একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে কি, কার্বন আত্তীকরণ কাকে বলা হয়, ঠিক আছে। কার্বন আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। তো কার্বন আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন হচ্ছে মানে আত্তীকরণ কথার অর্থটা আগে জেনে নিই। যে আত্তীকরণ অর্থাৎ কথার অর্থ হচ্ছে কি, অঙ্গীভূত করা বা মানে গ্রহণ করে নেওয়া, ঠিক আছে। অর্থাৎ যখন আমরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া দেখলাম, সেখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের জল মিলে কি তৈরি হলো, আমাদের শর্করা জাতীয় খাবার গ্লুকোজ তৈরি হলো, তার সাথে কী পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে পাচ্ছি, তাহলে কী হলো, সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী হচ্ছে, বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডে কী হলো, সবুজ উদ্ভিদ সেটাকে গ্রহণ করলো, ঠিক আছে। অর্থাৎ সবুজ উদ্ভিদ সেটাকে গ্রহণ করছে। এই যে গ্রহণ করছে, ঠিক আছে, বা অঙ্গীভূত করছে, সেই যে অঙ্গীভূত হওয়া, সেটাকে বলা হয় কি, কার্বন আত্তীকরণ, ঠিক আছে। অর্থাৎ আমি যদি লিখি তাহলে কী লিখতে পারবো বলো, তাহলে বাতাসে সালোকসংশ্লেষ পদ্ধতিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড কী করছে, সবুজ উদ্ভিদ গ্রহণ করছে। সেই যে গ্রহণ করা বা উদ্ভিদের দেহে অঙ্গীভূত হওয়া, সেই যে পদ্ধতি, সেটাকে বলা হয় কার্বন আত্তীকরণ পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ সালোকসংশ্লেষ পদ্ধতিতে, ঠিক আছে, বাতাসের কার্বন ডাইঅক্সাইড কী করছে, সবুজ উদ্ভিদের, লিখে নাও, দেহে অঙ্গীভূত করাকে কি বলা হয়, কার্বন অ্যাসিমিলেশন, ঠিক আছে। তাহলে কার্বন অ্যাসিমিলেশন আশা করি বুঝতে পেরেছো। তাহলে কার্বন অ্যাসিমিলেশন কাকে বলা হয়, সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড কী করছে, উদ্ভিদ অঙ্গীভূত করে নিচ্ছে, ঠিক আছে। এই যে অঙ্গীভূত হওয়া, সেটাকে বলা হয় কি, কার্বন অ্যাসিমিলেশন বা কার্বন আত্তীকরণ। এটাকে বলা হয় অনেক সময় যে অঙ্গার, ঠিক আছে। কার্বনকে অনেক সময় বলা হয় অঙ্গার। তো এই যে অঙ্গার বা আত্তীকরণ করছে সেই যে পদ্ধতিতে, অর্থাৎ সেটাকে আমরা কি বলছি, কার্বন অ্যাসিমিলেশন। তো আশা করি বুঝতে পেরেছো যে কার্বন অ্যাসিমিলেশন তোমাদের অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে যে কার্বন অ্যাসিমিলেশন কাকে বলা হয় বা কার্বন আত্তীকরণ কাকে বলা হয় বা কার্বন আত্তীকরণ কী। তখন কি বলবে যে কোনো কার্বনটাকে অঙ্গীভূত করার যে পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা পদ্ধতি, যেমন আমি একটা সালোকসংশ্লেষ পদ্ধতি নিলাম, ঠিক আছে, এরকম তুমি অন্য পদ্ধতিও নিতে পারো। তো সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী করছে, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা সবুজ উদ্ভিদের দেহে অঙ্গীভূত হওয়া, সবুজ উদ্ভিদ কী করছে, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে অঙ্গীভূত করে নিচ্ছে। তাহলে এই যে অঙ্গীভূত হওয়া, সেইটাকে বলা হয় কার্বন আত্তীকরণ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে বিভিন্ন এই যে আত্তীকরণ বা অঙ্গীভূত হওয়া বিভিন্ন রকমভাবে হয়, ঠিক আছে। যেমন 1 নম্বর আমরা দেখলাম যে সালোকসংশ্লেষ পদ্ধতিতে, ঠিক আছে। তারপরে সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, ঠিক আছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ফটোসিনথেসিস, ঠিক আছে। তাহলে এই যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ পদ্ধতিতে কী করছে, কার্বন আত্তীকরণ করছে। সালোকসংশ্লেষ পদ্ধতিতে
তারপরে আর একটা কী হচ্ছে, আমরা দেখলাম যে খোলক তৈরি হচ্ছে কী দিয়ে, যে খোলসটা আছে বিভিন্ন রকমের শামুক, সেটা কী করছে, জলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। জলে কী আছে, জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডে জলের মধ্যে যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে কী করে, শামুকে সেই খোলকটা বানায়। তাহলে সেই যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে কে আত্তীকরণ করছে, সেই শামুকটা দিয়ে কী তৈরি হচ্ছে, খোলক তৈরি হচ্ছে। সেই জন্য সেটাতে কী থাকে, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে পাচ্ছি। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, তাই তো, অর্থাৎ খোলক তৈরি হচ্ছে। জলে যে কার্বন ডাইঅক্সাইড, জলের শোষণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। ঠিক আছে, এছাড়া বিভিন্ন রকমের কার্বনেট যৌগ তৈরি হচ্ছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট আমরা দেখলাম। ঠিক আছে, বিভিন্ন রকমের ধাতব কার্বনেট গঠন। এটা কি ছিল, এটা খোলক। ঠিক আছে, শামুকের খোলস। ঠিক আছে, সেটাতে কী থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে এই যে ধাতব কার্বনেট গঠন, ধাতব কার্বনেট গঠন বলতে গেলে আমরা দেখলাম যে চুনাপাথর, চুনাপাথর বা মার্বেল, ঠিক আছে, সেটা কী থাকে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। আবার আমরা দেখতে পাই যে দুটো ইম্পর্টেন্ট জিনিস এই ধাতব কার্বনেটের মধ্যে, সেটা হচ্ছে কি দেখবে যে চুনাপাথরের কোনো একটা গুহাতে যদি দেখো, চুনাপাথরের ধরে নাও একটা গুহা আছে, সেই গুহাতে দেখতে পাবে যে এইরকম কিছু অংশ থাকে, দেখতে পাওয়া যায় এর উপর থেকে নিচে ঝুলছে, আবার কোনো অংশ দেখতে পাওয়া যায় এই নিচে থেকে উপরে গিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে নিচ থেকে উপরে, অর্থাৎ এই যে অংশগুলো থাকে, এগুলো কি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট যে উপর, মানে কোনো একটা গুহার মধ্যে, চুনাপাথরের গুহা, এটা এটা কি হচ্ছে, চুনাপাথরের গুহা, চুনাপাথরের গুহাতে দেখা যায় সাধারণত। ঠিক আছে, তাহলে এই যে চুনাপাথরের গুহাতে এই যে অংশগুলো, অর্থাৎ ছাদ থেকে যে অংশগুলো নিচে নেমে আসছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে জমতে জমতে সেটা কি হচ্ছে, নিচে দিকে নেমে ঝুলে যাচ্ছে। তাহলে এই যে ঝুলে যাওয়ার পদ্ধতি, সেটিকে বলা হয় কি, স্ট্যালাকটাইট। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় কি, স্ট্যালাকটাইট। আর এই যে কি হচ্ছে, নিচ থেকে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটটা যখন উঁচু হয়ে এরকম টিলার মতো বা হিলের মতো অংশ নিচ্ছে, উঁচু হয়ে, সেই যে এইরকম যে আকৃতি, সেই আকৃতিটাকে কি বলা হয়, স্ট্যালাগমাইট। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এরকমভাবে বানিয়ে লিখবে যে চুনাপাথরের গুহায় যে আমরা দেখতে পাই যে কোনো অংশ, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে ঝুলে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ঝুলে থাকা ক্যালসিয়াম কার্বনেট, এই যে এরকম দেখতে যে গঠনাকৃতি আমরা খুঁজে পাই বা দেখতে পাই, সেই যে গঠনাকৃতি, সেই গঠনাকৃতিটাকে কী বলা হয়, স্ট্যালাগ স্ট্যালাকটাইট। ঠিক আছে, আর যে নিচ থেকে উপর দিকে যে ক্যালসিয়াম কার্বনেটের মানে স্তর বা স্তম্ভ দেখতে পাই, সেগুলোকে বলা হয় কি, স্ট্যালাগমাইট। ঠিক আছে, তো এই দুটো ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন, তো ভালো করে তৈরি করে রাখবে, যে কোনো সময় পরীক্ষাতে হয়তো জিজ্ঞেস করতে পারে। তো এই যে বৃষ্টির সময়, যখন বৃষ্টির সময় কীভাবে কার্বনের গঠন হয়, তো বৃষ্টির সময় কার্বনের কীভাবে গঠন হয় দেখে নাও। তো বৃষ্টির সময় যখন আমরা দেখতে পাই যে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অর্থাৎ আমি যদি লিখি এটাকে, বৃষ্টির সময় কার্বনের গঠন। ঠিক আছে, তো বৃষ্টির সময় কীভাবে মানে কার্বনের গঠন হয়, দেখো, কার্বন ডাইঅক্সাইড, তার সাথে কী হচ্ছে, জল, H2O, এটা থেকে কী তৈরি হয়, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, H2CO3, অর্থাৎ এটাকে আমরা কি বলি, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই যে কার্বনিক অ্যাসিডে কী হলো, কার্বন ডাইঅক্সাইডের যে বৃষ্টির জলটা ছিল, সেই বৃষ্টির জল কী করছে, যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছে। এই যে কার্বনিক অ্যাসিডটা, সেটা কী হচ্ছে, বিভিন্ন রকমের ক্যালসিয়াম বা ধাতুর সংস্পর্শে এসে, H2CO3, সেটা কী হচ্ছে, ধাতুর সংস্পর্শে এসে সেটা কী তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, যেটা কী হবে, অধক্ষিপ্ত হয়ে থাকবে, অর্থাৎ নিচে পড়ে থাকবে, আর কী হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এরকমভাবে বৃষ্টির জলে কার্বনেট গঠন করছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি দেখতে পাচ্ছি যে বৃষ্টির সময় কার্বনেট গঠন করছে। তো এবার এইগুলো আমরা কি দেখলাম, যে এইগুলো কি হচ্ছে,
আমাদের কার্বনটা গ্রহণ হচ্ছে বা আত্তীকরণ হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের এটা তো কার্বনটা গ্রহণ করে নিলাম, এবার তো আমাদেরকে ফেরত দিতে হবে। তার মানে কি, পরিবেশ থেকে জীবদেহ এলো বা বিভিন্ন রকমের কাজে লাগলো, ঠিক আছে? অর্থাৎ কার্বনটা আত্তীকরণ ঘটলো। কিন্তু এবার যখন আমাদেরকে ফেরত দিতে হবে, তবে তো সে সাইকেলটা চক্রটা ফুলফিল হবে। তাহলে কি হবে, মানবদেহ থেকে বা জীবদেহ থেকে পরিবেশে, ঠিক আছে? জীবদেহ থেকে কি হবে, পরিবেশে। এবার দেখে নেব যে জীবদেহ থেকে পরিবেশে কী করে কার্বনটা ট্রান্সফার হচ্ছে। তো তোমরা দেখবে যে বিভিন্ন রকমের জ্বালানি পোড়ানো হয়। জ্বালানি বলতে গেলে কাঠ বা বিভিন্ন রকমের কয়লা, সেগুলোতে কী থাকে, কার্বন থাকে, ঠিক আছে? সেটা কি কার্বন, এই যে কার্বনটা তৈরি হলো, সেই কার্বনটাকে কী হচ্ছে, অক্সিজেনের সংস্পর্শে এসে চলছে, ঠিক আছে? সেটা কি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই যে কার্বনটাকে আমরা পোড়াচ্ছি, পুড়িয়ে কী করছি, আমরা কার্বনটাকে আবার ফেরত পাচ্ছি পরিবেশে। তাহলে এইভাবে আমার জ্বালানি দহনের ফলে আমরা কী করছি, কার্বনটাকে ফেরত পাচ্ছি। তাহলে 1 নম্বর হচ্ছে কি, জ্বালানির দহন, ঠিক আছে? তাহলে এই যে জ্বালানি দহন থেকে আমরা কী পাবো, জীবদেহ থেকে পরিবেশে আমরা কার্বনটাকে ফেরত পাবো, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকমের শ্বসন প্রক্রিয়া, আমরা যে খাবারটা খেলাম, সেই খাবারটা কী হচ্ছে, আবার যখন আমাদের, অর্থাৎ আমরা যে শর্করা জাতীয় C6H12O6, এটা যখন আমরা নিলাম, এটা যখন আমাদের শ্বসন প্রক্রিয়া ঘটবে, অর্থাৎ আমাদের যে শক্তি সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, সেই শ্বসন প্রক্রিয়ার সাহায্যে এটা কী হবে, জারণ ঘটবে, ঠিক আছে? জারণ ঘটার পরে এটা থেকে কী তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড পাবো, ঠিক আছে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হবে কিসের, শ্বসন প্রক্রিয়া। তো এই যে শ্বসন প্রক্রিয়াতে আমরা কী পাচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে ফেরত পাচ্ছি। তারপরে বিভিন্ন রকমের, তাহলে এটা গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণীকে কী হচ্ছে, খোলসগুলো যেগুলো রয়েছে, সেই খোলসগুলোকে বা বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণীর যে ধরে নাও যে খোলসগুলো পাওয়া যায় বা খোলকগুলো পাওয়া যায়, ঠিক আছে? সেগুলোকে যখন দহন করা হয় বা পোড়ানো হয়, সেটা থেকে কী পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ফেরত আসছে। তাহলে এ কী করেছিল, গ্রহণ করেছিল কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে তার খোলসটা তৈরি করেছিল। যখন সেটাকে পোড়াচ্ছি, সেটা আবার কী তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, অর্থাৎ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বন ফেরত পাচ্ছি। তারপরে বিভিন্ন রকমের জীবদেহ যখন পচে যাচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে, তখন কী হচ্ছে, সেই জীবদেহ, অর্থাৎ আমাদের এই শরীরটা কী দিয়ে তৈরি ছিল, আমাদের শরীরটা 50% কার্বন দিয়ে তৈরি হয়েছিল, তাই তো? অর্থাৎ সেইগুলো কী হচ্ছে, যখন কার্বন দিয়ে তৈরি হচ্ছে, তখন সেইটা যখন আমাদের পচে যাওয়ার পরে কী হচ্ছে, সেটা আবার মাটিতে মিশে যাচ্ছে। যে কার্বনটা ছিল, সেই কার্বনটা মাটিতে মিশে গিয়ে সেটা কী হচ্ছে, আমাদের যে কার্বনের চাহিদা, সেটা কী হচ্ছে, অর্থাৎ জীবদেহের যে পচন, ব্যাকটেরিয়া বা ছত্রাকের মাধ্যমে যে পচনটা হচ্ছে, সেই মাধ্যম দিয়েও আমরা কী করতে পারছি, জীবদেহ পরিবেশে আমরা কার্বনটাকে ফেরত দিতে পারছি, ঠিক আছে? অর্থাৎ জীবদেহের পচন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে কী করতে হবে, প্রথমে যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কার্বন চক্র কাকে বলা হয়, তখন কী বলবে, যে পরিবেশ থেকে জীবদেহ আর জীবদেহ থেকে পরিবেশের যে কার্বনের যে চক্র ঘটছে, সেই যে কার্বনের চক্রটা, সেটাই হচ্ছে কি আমাদের কার্বন চক্র। অর্থাৎ পরিবেশ থেকে জীবদেহ থেকে পরিবেশের যে কার্বনের চক্রাকার আবর্তন, সেই আবর্তনটাকে কী বলা হয়, কার্বন চক্র বলা হয়। ভালো, যদি কেউ লিখে নিতে চাও লিখে নাও, যে পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে কার্বনের যে চক্রাকার আবর্তন, সেই আবর্তনটাকে কী বলা হয়, কার্বন চক্র, ঠিক আছে? তাহলে কার্বন চক্রটা প্রথমে আমি কী দেখলাম, যে পরিবেশ থেকে জীবদেহে কীভাবে যাচ্ছে, কার্বন অ্যাসিমিলেশনের মাধ্যমে বা কার্বন আত্তীকরণের মাধ্যমে। যেমন আমরা দেখলাম যে সালোকসংশ্লেষ পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে। তারপরে খোলক গঠন, ধাতব কার্বনের গঠন, জীবদের বৃষ্টির সময় কার্বনের গঠন, অর্থাৎ বৃষ্টির যে জলটা রয়েছে, সেই জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনেট গঠন করছে, ঠিক আছে? তারপরে কি দেখলাম, যে স্ট্যালাকটাইট দেখলাম, তারপরে হচ্ছে স্ট্যালাগমাইট দেখলাম। তাহলে এইগুলো কী হচ্ছে, এগুলো সব কার্বনের আত্তীকরণ ঘটছে। তাহলে এইগুলো কোথা থেকে পাচ্ছি, জীবদেহ পরিবেশ থেকে পাচ্ছি। তাহলে পরিবেশে যে আমাদের শরীরটা কী করছে, জীবদেহটা কী করছে, পরিবেশে ফেরত দিচ্ছে কীভাবে, বা মানবদেহ কী করে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডকে ফেরত দিচ্ছে, বিভিন্ন রকমের জ্বালানি পুড়িয়ে। তারপরে বিভিন্ন রকমের শ্বসন বা খাদ্যের জারণ ঘটিয়ে, ঠিক আছে? শ্বসন ও খাদ্য লিখে নাও, খাদ্যের জারণে, ঠিক আছে?
খাদ্যের জারণের ফলে আমরা কী পাচ্ছি, পরিবেশে কার্বনটাকে ফেরত পাচ্ছি। বিভিন্ন রকমের সামুদ্রিক যে প্রাণীগুলো রয়েছে তাদের যে খোলসটা রয়েছে সেই খোলসের দহন ঘটিয়ে আমরা কী পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটাকে ফেরত দিচ্ছি পরিবেশে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কী হচ্ছে, জীবদের যে পচন হচ্ছে সেই পচনের ফলে আমাদের কার্বনটাকে আমরা পরিবেশে ফেরত দিচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের কার্বন চক্র। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।